তোমাদের অনেকেরই টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আবার অনেকের টার্গেট হচ্ছে ধরো বিউপি বা হচ্ছে আর ইউ সেটাও। এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাদের টার্গেট তাদেরকে কিন্তু একটু বলি, সেটা হচ্ছে তোমরা যদি এটা ভেবে রাখো যে মানে প্রিপারেশনটা একটু ক্যাজুয়ালি নিবা, বা সামনে থেকে শুরু করবা, আর একটু লেটলি শুরু করবা, বা এখন আপাতত এখনো সময় আছে, তাহলে কিন্তু তোমরা রং। কারণ অলরেডি এইচএসসি পরীক্ষা চলমান। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এবারের যে এসএসসি এক্সাম সেটা তো দেখছো, ওদের রেজাল্ট আজকে পাবলিশ হইলো। পুরা ভরাডুবি যাকে বলে আর কি। গত বছর 2024 সালের রেজাল্ট কি ছিল আর এবারের রেজাল্ট কি? এবার পাশের হার কত বলো তো? আমি গ্রুপে দিছিলাম। 68%। হ্যাঁ, তার মানে 68। এটা খুবই কম। পাশের হার বলতেছি, তার মানে এ প্লাসও কিন্তু অনেক কম। যদি এসএসসি অর্থাৎ এই যে ক্লাস 10-এর রেজাল্টের এরকম হয়, যারা এবার এইচএসসি দিচ্ছে ওদের রেজাল্ট কি হবে বুঝতে পারতেছো? কেননা এসএসসি সিলেবাস আর এইচএসসি সিলেবাস মানে একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর একটা হচ্ছে ধরো বাংলাদেশের বুড়িগঙ্গা। টু বি অনেস্ট, যারা সায়েন্সে পড়ছো বা অন্য যে কোনো বিভাগেই যারা হও না কেন, আর্টস হোক কমার্স হোক, তো এইচএসসি তেও কিন্তু গ্রেড অনেক কমবে, অনেক কমে প্লাস পাবে। তো এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে তোমাদের সামনে সবকিছু অনেক স্ট্রিক্ট হতে যাচ্ছে। আর এই জায়গা থেকে তোমাদের প্রিপারেশনটাও সেভাবে নেওয়া উচিত। এখন সব এক্সামই অনেক কম্পিটিটিভ হয়ে যাবে। সামনে ধরো এমনও হতে পারে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা এই যে প্রত্যেকটা আলাদা আলাদা শিফট ভিত্তিক না হয়ে পুরো একটা শিফটেই সবগুলো পরীক্ষা হতে পারে। মানে প্রত্যেকটা ইউনিটের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে শিফট হতে পারে এরকম। মানে অভিন্ন কোশ্চেন যেটাকে বলতেছি আমরা, সেম কোশ্চেনে সবাই পরীক্ষা দিবে। সো দ্যাটস এ গুড থিং। যদি হয় তাহলে তো ভালো। কিন্তু তারপরও কোশ্চেন কঠিনই থাকবে। কোশ্চেন এখন গত বছর যা কঠিন হয়েছে তার থেকেও কঠিন হবে, স্ট্যান্ডার্ড হবে। কিন্তু ডিউর ব্যাপারে সেটা আমি ওইভাবে কিছু বলি না। মানে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে বিউপি বলো, জেইউ বলো, আর ইউ বলো, সিইউ বলো, সবগুলোই অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে। তো ওই জায়গা থেকে তোমাদের প্রিপারেশনটাকে ওরকম হওয়া চাই। কারণ টিচাররা বুঝে ফেলছে যে না, এখন অনেক কিছু বাই মেরিট আসতে হবে। তোমাদেরকে দু একটা মানে হিন্টস দেয়, এটা যদিও অনেক মানে বড় জায়গার, বাট তারপরে বলি যেমন বিসিএস এ এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ, সিলেবাস চেঞ্জ, সবকিছু চেঞ্জ। ইভেন সেখানে যখন ভাইবা হয় যে কোনো জবে, সেখানে কিন্তু স্টুডেন্টদেরকে সিজি পর্যন্ত জিজ্ঞেস করা হয় না। ঠিক আছে, সিজিও পর্যন্ত জিজ্ঞেস করা হয় না। কেন জিজ্ঞেস করা হয় না? কারণ এটা ম্যানার্স এর একটা বিষয়, যে একটা মানুষকে আপনি সিজি কেন জিজ্ঞেস করবেন আর এটা দিয়ে কেন জাজ করবেন। তারপর তোমার ধরো মানে আদার্স অনেক কিছু অনেক কম্পিটিটিভ, এখন সবকিছু বাই মেরিট নেওয়ার ট্রাই করতেছে গভর্নমেন্ট বা ওভারঅল যারা যারা অথরিটিতে আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক বা যে কোনো জব প্রোগ্রাম হোক। তো তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সবার জায়গা থেকে একটু সিরিয়াস হয়ে যাবা। সিরিয়াস বলতে কি, তুমি যদি ডিসিপ্লিন হইতে পড়াশোনা করো তখন দেখবা যে আর কোনো কিছুতেই প্রবলেম না। তোমার যে লেভেল সেটা অনেক দূর আগে যাবে এই ডিসিপ্লিন হইতে পড়াশোনা করার জন্য। তুমি রেগুলার 6 ঘন্টা পড়ো, মোর দেন এনাফ। কিন্তু এই যে কনসিস্টেন্সিটা, এটাকে বজায় রাখতে হবে যে আমি রেগুলার তাহলে 6 ঘন্টাই পড়বো, নো ম্যাটার হোয়াট। আবার অনেকের টার্গেট থাকে যে না আমি অনেক বেশি পড়বো, দেন ওয়েলকাম, তুমি আরো বেশিও পড়তে পারো। কিন্তু অ্যাটলিস্ট 6 ঘন্টার নিচে কেউ এখন অ্যাটলিস্ট এটা করো না। কারণ এখন আমরা বলতে গেলে যে একদম অ্যাডমিশনের পিক টাইমে চলে আসতেছি। এইচএসসি পরীক্ষা শেষ দেনই দেখবা যে তোমার মাথার উপর একটা প্রেশার ফিল হইতেছে। ওকে। আর দিন শেষে তারাই ভালো করে যারা শুরু থেকে ডিসিপ্লিন হতে পড়াশোনা করে। মনে করো যে অনেকে বাই বর্ন বা এমনিতে নিজেরা প্র্যাকটিস করার কারণে বা শুরু থেকে অনেক ভালো কলেজ বা ভালো মানে জায়গাতে প্রাইভেট পড়া বা হোয়াট এভার ইট ইজ, ছোট থেকে যখন পড়ে আসছে অনেকে এমনিতেই অনেক বাই ডিফল্ট ভালো। কিন্তু সেই ভালোকে ধরে রাখার যে সুযোগটা সেটাকে এখন কাজে লাগাতে হবে। তুমি অনেক কিছু এমনিতে পারো, কিন্তু প্র্যাকটিস না করলে কোনো কিছু আর শার্প থাকে না। সেটা কিন্তু অনেক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আর এট দ্য সেম টাইম যাদের কোনো কোনো সাবজেক্ট উইকনেস আছে, তাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে যে না, আমার ওই উইকনেসকে এখন মানে আমার স্ট্রং জোনে আনতে হবে। তার মানে তুমি যদি উইকনেস অবস্থায় থাকো কোনো একটা সাবজেক্টে, তার মানে সেটাতে বেশি সময় দেওয়া লাগবে। তো ও যদি 6 ঘন্টা পড়ে, সেখানে তুমি 10 ঘন্টা পড়বা অন অ্যান এভারেজ ডেইলি। বা 8 ঘন্টা পড়ো, অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় তারতম্য রাখো। কারণ তুমি তো তোমার নিজের লেভেল জানো। অনেকেই তোমাদের দেখবা যে এক্সামে হচ্ছে 100-র ভিতরে অ্যাবভ 80 পায়, আবার অনেকে দেখবা বিলো 60। তার মানে বুঝতে হবে যে দ্যার ইজ 20 ডিফারেন্স, 60-80। তার মানে 2 ঘন্টা তো অ্যাটলিস্ট তোমাকে সময় বেশি দিতে হবে। তুমি তোমার নিজের নিজের লেভেল জানো। তো ওই অনুযায়ী নিজেকে ওইভাবে পুশ করো। আমি চাই যে আমার ব্যাচে এখানে যাদেরকে আমি দেখতেছি সবাই যেন পাবলিক ইউনিভার্সিটির ট্যাগ লাগাতে পারে তাদের প্রোফাইলের সাথে। তো এটা কিন্তু তখনই আসবে যখন তুমি নিজে সিরিয়াস হবা।
আর আরেকটা বিষয়, একটা সুযোগ হয়তো তোমাদের জন্য ওপেন হইতে পারে। তোমাদের এখানে রেজাল্টের কারণে, জিপি এর কারণে বা ইংলিশ বাংলাতে গ্রেডের কারণে অনেকেই হয়তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারতেছো না, রাইট? এ মাইনাসের নিচে আছে, এরকম এরকম কেউ জি আছে? ভাইয়া। তো জি ধরো ভাইয়া, আমি তোমরাও আছি। একটু জাহাঙ্গীরনগর ফোকাসে রাখো, কেননা টু বি অনেস্ট এসএসসি তে রেজাল্ট ফল হইতে পারে। আর সেক্ষেত্রে টু সাম এক্সটেন্ট দের ইজ এ পসিবিলিটি, আই এম নট শিওর, নাও হইতে পারে, যে তোমাদের হয়তো গ্রেডটাকে আরেকটু প্রশমিত করতে পারে তারা। তো প্রিপারেশন নাও, বাকিটা আল্লাহ ভরসা, যদি তারা কমায় দেন ওয়েলকাম, মানে এটা আর কি একটা অ্যাজাম্পশন, যেহেতু পরীক্ষাতে কড়াকড়ি হচ্ছে, রেজাল্টের ভরাডুবি হইতেছে, এসএসসি তেও তার মানে A+ অনেক কমে যাবে, তাহলে তারা ওই যে রিকোয়ারমেন্টটাও কমাই দিবে অ্যাডমিশনের ক্ষেত্রে। এটা তো অ্যাজিউম করাই যায়। তো ওই জায়গাতে তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের একটুর জন্য তোমরা জাহাঙ্গীরনগর মিস করতেছো, তারাও প্রিপারেশনটা রাখো, আই গেস সুযোগটা পাবা, এই আর কি। আর প্রিপারেশন নিতে তো প্রবলেম নেই, একই প্রিপারেশন সেটা আদার্স ইউনিভার্সিটি গুলাতেও হেল্প করবে। জাহাঙ্গীরনগর ফোকাস করলে তোমার প্রিপারেশনটা আরেকটু অ্যাডভান্স লেভেল হবে, এটাই আর কি। আর ধরো রেগুলার রুটিন কিভাবে মেনটেন করবা, তো আমি যেটা অলওয়েজ প্রিফার করি যে তুমি টপিক ওয়াইজ রুটিনটা ফলো করো। প্রতিদিন ঘুমানোর আগে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছু কিছু টপিক নিবা। বাংলার জন্য এটা, ইংলিশের জন্য এটা, ম্যাথের জন্য এটা, জিকের জন্য এটা, আইকিউর জন্য একটা। বা তুমি অ্যাটলিস্ট প্রতিদিন যদি 5টা সাবজেক্ট টাচ করতে প্রবলেম হয়, তুমি 3টা করে নাও, যে আজকের দিনের 3টা, কালকের জন্য অন্য 3টা। তো এই যে টপিকগুলো নিছো, তোমার কাজ হবে যে আজকে ঘুমায় যাবো ওই সময় এই রুটিনটা তৈরি করবে, আলাদা একটা মানে হইতে পারে, তোমার একটা নোট খাতা হইতে পারে, নিজের যেটা রাফ খাতা সেটা হইতে পারে, জাস্ট লিখে রাখবা কোনায় যে আমি কালকে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি এই জিনিসগুলো পড়া শুরু করব, এবং কালকে আমি যখন আবার ঘুমাইতে যাব, অর্থাৎ এই যে 24 মানে সকালে ওঠা থেকে রাত্র পর্যন্ত এই সময়ের মধ্যে আমার টোটাল টার্গেট হচ্ছে বা মিশন হচ্ছে এই প্রত্যেকটা জিনিস পড়ে কমপ্লিট করা। তুমি পড়বা পড়বা পড়বা, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে 5টা থেকে 6টা, 7টা থেকে 8টা, এরকম কোনো নিয়ম নাই। ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, এই পার্টিকুলার এই পুরো টাইমটার মধ্যে তোমার কাজ হবে ওই জিনিসগুলো শেষ করা। ওটা যদি শেষ করতে পারো, নিজেকে নিজে ট্রিট দিবা, বা আলাদা একটা কনফিডেন্স কাজ করবে যে না, আজকে আমি আমার যে টার্গেট করছি সেটাকে ফুলফিল করতে পারছি। আবার ধরো বাই এনি চান্স দুই একটা টপিক হয়তো তোমার সিলেবাস বেশি নেওয়াতে কমপ্লিট করতে পারলা না, নো প্রবলেম, তুমি সেটাকেই পরের দিনের জন্য শুরুতে টপিক রাখবা, যেটা তোমার ডিউ ছিল, বাকির খাতা যেটা ছিল সেটাকেই পরের দিনের জন্য শুরুতে রেখে দিবা, আলাদা নতুন করে আরো কিছু ছোট ছোট টপিক নিবা, দেন পরদিন আবার ওটা কমপ্লিট করবা। এভাবে করলে হয় কি, যে তুমি কি কি পড়ছো, তোমার সিলেবাসের ভিতরে তুমি কি কি কমপ্লিট করতেছো, একটু একটু করে একটু করে সবকিছু তোমার সামনেই থাকতেছে। আর যখন একটা ওয়েল ট্র্যাক তোমার সামনে থাকে যে তুমি কি কি পড়তেছো, একটু একটু করে আগাচ্ছ, তখন কিন্তু কনফিডেন্স বেড়ে যায়। ঠিক আছে? আর অনেক সময় এরকম হয় যে আমরা একই জিনিস অনেকবার পড়ি, আবার একটা ছোটখাটো জিনিস যেটা ইম্পর্টেন্ট কিন্তু বাই এনি চান্স আমরা মিস করে ফেলছি, আমাদের পড়া হয় নাই। তখন হয় কি, যে তুমি ওইটার কখনো টাচও করলে না, কিন্তু অ্যাডমিশন টেস্টের টিচাররা খুব অ্যাওয়ার, তারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে যে একটা স্টুডেন্ট কোন কোন জায়গা থেকে কোশ্চেন মানে মিস করবে। ধরো তোমাদের সাথে তো এরকম হওয়ার কথা যে তুমি যে টপিকটাকে বাদ দিছো সামহাও, যে ভাবছো যে এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসবে না, যে কোনো পরীক্ষাতে ওইটা থেকে সবার আগে কোশ্চেন আসে না, বলো? পরীক্ষার ভাইয়া হলে, উল্টাটা হয়েছে। হ্যাঁ, ভাইয়া প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় বা যে কোনো টপিক, মানে তুমি সামহ মনে হচ্ছে এটা পড়বো না, এটা থেকে আসবে না, পরীক্ষার হলে কোশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে দেখো না ওটা তোমার সামনে, হয়েছে কিনা এরকম? হ্যাঁ, এই যে চ্যাটে লিখছো। অলওয়েজ এইটাই হয়। তো ধরো তুমি জি যদি ভাই, একটা পরীক্ষা এমন হয় নাই যে এমন হয় নাই। ওই দেখছো, তো এই জন্যই যেটা আসে নাই। করবা তোমরা, এই যে কি কি পড়তেছো সেটাকে লিখে 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 এইভাবে একটা মিশন ওয়াইজ আগাবা, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন টপিকটা সামহ তোমার মিস হয়েছে বা কোনটা তোমার পড়া হয় নাই। আর ওইভাবে পড়লে সবই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? আরেকটা বিষয় যেটা, অ্যাডমিশন টেস্টে কেউই 100-তে 100 পাওয়া লাগে না, তোমাকে ওই লেভেলটা পর্যন্ত পুশ করতে হবে যে একজনও যদি চান্স পায়, যেন সেটা তোমার পজিশনটা হয়, তাই না? এখন অনেকেই ভাবো যে হচ্ছে অ্যাডমিশন খুব কঠিন, বাট অ্যাকচুয়ালি টা না। তোমার যদি এরকম প্রিপারেশনটা গুছানো আকারে থাকে না, তুমি যে কোনো জায়গাতেই ভালো করতে পারবা। আমাকে জাস্ট অনেস্টলি দুইটা কথা বলো, সেটা হচ্ছে আমি এই পর্যন্ত 3টা পার্ট কমপ্লিট করছি, তোমরা সবাই সেকেন্ড টাইমার, কেউ কিন্তু এখানে ফার্স্ট টাইমার না। তোমরা ফার্স্ট টাইম এই জিনিসগুলো কি সবাই এভাবে কমপ্লিট করছো এই যে আমি 3টা পার্ট কমপ্লিট করলাম, 15টা ক্লাস না, দিলাম, সবাই কি না এভাবে? ভাইয়া। তাইলে চিন্তা করো, এইভাবেই কিন্তু পড়া উচিত ছিল, কিন্তু তোমরা কেউ এইভাবে পড়ো নাই, তাহলে তোমরা এক্সপেক্ট কিভাবে করছো যে তোমাদের চান্স হবে? রিয়েলিটি এটাই। ভাইয়া মাস্টার বইয়ে সাজেশনই তো কেউ দেয়নি। ওই ভাইয়া দেখো, তখন তো এটা বুঝি নাই আমরা।
হ্যাঁ মানে তখন তো আমরা এগুলো বুঝিই ভাইয়া নেই। তো বইটা ধরো অনেক ইয়া হয়ে গেছে না ধরো ভাইয়া, একটা পরীক্ষা এটা মনে হচ্ছে যে কিছুই পড়ি নাই। হ্যাঁ, এখন বিষয়টা এটাই যে তোমাকে হচ্ছে যে কোনো জায়গায় ভালো করতে গেলে আগে ওইটার ফুল যে 14 জেনারেশন কি কি আছে সেটাকে জেনে বুঝে নামতে হবে। আমার একটা কথা খুব মনে পড়ে, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন একটা ছোট ভিডিও ক্লিপ আমার সামনে আসছিল। তখন একজন লোক বলল যে হচ্ছে মানে একটা মেন্টর আর কি, ইন্ডিয়ান মেন্টর। আমি অনেস্টলি স্পিকিং আমি বাংলাদেশি মেন্টর খুব একটা পছন্দ করি না। আমি ধরো যে কোনো কিছু সম্পর্কে জানতে হলে আমি তখন ইন্ডিয়ান মেন্টরদের ভিডিওগুলো দেখি টুকটাক, কারণ দে আর রিয়েলি গুড। ঠিক আছে। আর ইন্ডিয়াতে কিন্তু একটা রিভলিউশন চলতেছে পড়াশোনা নিয়ে। এই যে ইউপিএসসি বলো, র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্কিং এয়ার, তারপর ধরো এই যে আন একাডেমি, তো বাইজুস, তারপর ধরো মানে ওখানে দেখবা যে পড়াশোনার বিষয়, যারা পড়াশোনা করে তাদের লেভেলটাই আলাদা, মানে ওটা আলাদা একটা ভাইবস। আমি বলতেছি না যে ইন্ডিয়া খুব ভালো, মানে নট এ কান্ট্রি, জাস্ট ওইখানকার পড়াশোনার ইয়েটা বলতেছি। আর আমাদের দেশের, আমাদের কান্ট্রিতে বাংলাদেশের 80% ইন্ডিয়াকে ফলো করে। বুঝছো, 80% কারিকুলাম সিলেবাসটা ইন্ডিয়াকে ফলো করে তৈরি করা। তুমি এই যে ভাইয়া পাঁচটা বই, ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটা হচ্ছে মানে কি বলবো ফাটাফাটি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, তো ধরো ওই যে মাস্টার বইটা যেটাকে আমরা ইংলিশের বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট বই বলতেছে না, এই ফুল বই হচ্ছে ইন্ডিয়ান রাইটারদের বইয়ের ওইভাবে বাংলাদেশ ভার্সনটা ক্রিয়েট করা। ঠিক আছে। বা ইন্ডিয়ানরা কারা আবার, ওনারা হচ্ছে ধরো ব্রিটিশ বা হচ্ছে আমেরিকান যে সিস্টেমটা সেটাকে ফলো করে তাদের মধ্যে করে লেখা। তো ঘুরে ফিরে একে আমরা কিন্তু ওইটা আমাদের পার্শ্ববর্তী যেটা ইজি সেটা ফলো করি এরকম। এনিওয়ে ওইদিকে না যাই, আমি তখন আর একটা হচ্ছে ভিডিও ভাইয়া দেখছিলাম। ওদের ওদের পড়ালেখা সম্পর্কে দৃষ্টিকোণটা অনেক উঁচু, মানে আমাদের পড়ালেখা সম্পর্কে দৃষ্টিকোণটা যতটা না উঁচু ওদের আরো উঁচু। হ্যাঁ ওইটাই আর কি, ইন্ডিয়াতে পড়াশোনা যারা মানে যেই লেভেলটা এমনিতে তোমার বলতে পারো যে মানে আহ, ভালো লেভেল, বা যেটাকে আমরা বলতে পারি ইনে সিভিল সোসাইটি, ওরা কিন্তু যথেষ্ট পড়াশোনার দিক থেকে অনেক সিনসিয়ার এবং ওদের স্ট্যান্ডার্ডটা অন্য ওরকম ওরকম। এনিওয়ে ওইদিকে আমরা স্কিপ করলাম। আমি যে ভিডিওটা দেখছি সেখানে একজন টিচার এভাবে বলতেছিল যে আমাকে আপনি বই দিবেন, আমাকে বলে দিবেন সিলেবাস কি, আমাকে হচ্ছে মানে পরীক্ষা কি হবে কবে হবে সেটা বলে দিবেন, দেন পরীক্ষাতে ফার্স্ট হয়ে যাওয়া হচ্ছে আমার বিষয়। মানে ওনার যে কনফিডেন্স লেভেল, ওনাকে বই বলে দিব, সিলেবাস বলে দিব, আর হচ্ছে পরীক্ষা কবে সেটা বলে দিব, উনি ফার্স্ট হয়ে দেখাবে। উনি অ্যাকচুয়ালি তোমার ওই যে ইউপিএসসির যেই তোমার ইয়ে হওয়া, মানে ওই যে কি বলে বাংলাদেশে যেটাকে আমরা বিসিএস ক্যাডার বলি না, ইন্ডিয়া তো এটাকে বলে ইউপিএসসি কমপ্লিট করা আর কি। তো ওনারা হচ্ছে ওরকম এখন আইএএস অফিসার যাকে বলা হয়। তো এখন ওনার কথা শুনে আমার মনে হলো যে অ্যাকচুয়ালি তো এটাই হওয়া উচিত। একটা স্টুডেন্টদের শুরু পড়াশোনা তো এলোমেলো ভাবে করলে হবে না, রিলেভেন্ট হইতে পড়তে হবে। তোমার টার্গেট যদি হয় বিউপি, তাহলে বিউপির জন্য সিলেবাসটা কি, কি কি বই পড়া লাগবে, বাজারের বেস্ট বই কোনগুলো এটা জানো, টেবিলটা গুছাও, দেন পড়তে বসো। তুমি বই গুছাইলে না, তুমি জানো না সিলেবাস কি, কিভাবে পড়তে হয়, তুমি কি পড়বা? এলোমেলো পড়ে তো কিচ্ছু হবে না। তোমার টার্গেট যদি জাহাঙ্গীরনগর হয়, তুমি কিভাবে এক্সপেক্ট করো যে ঢাকা ভার্সিটির যে প্রিপারেশন ছিল সেটা দিয়ে তুমি জাহাঙ্গীরনগর ক্র্যাক করবা? আদৌ পসিবল? পসিবল হইতে পারে যদি ইম্পসিবল ভাইয়া, তোমাকে হচ্ছে, আর আমি প্রথম প্রথম এটা বুঝি নাই যে প্রশ্ন এটার থেকে উঠে হয়। আমি পরীক্ষা হলে গিয়ে দেখি প্রশ্ন এমন হয়। আমার হ্যাঁ, মানে জাহাঙ্গীরনগরের এক্সপিরিয়েন্স খুব খুব বাজে। তো রিয়েলিটি এটাই যে তোমাকে আগে সবকিছুর জন্য জেনে বুঝে সেভাবে আগাইতে হবে। তো তোমরা অনেক লাকি যে হচ্ছে আই ডোন্ট নো, আমাকে কিন্তু অনেক স্টুডেন্টরাই পায় না। একদম শেষ মোমেন্টে দেখবা তোমাদের এই ব্যাচ, মানে এখানে তো অনেক স্টুডেন্ট, বাট দেখবা যে এরকম অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে, প্রায় 300 400-র মতো স্টুডেন্ট হয়ে যায় শেষ পর্যন্ত গিয়ে। অ্যান্ড আলটিমেটলি ওদের কথা এটাই থাকে যে ভাই আগে কেন পাইলাম না। ঠিক আছে, বাট এটাও সত্যি কথা, আমার কাছে তুমি 1 মাসের আগে থেকেও যদি জয়েন করো তাও তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ আমি ওইভাবে সবকিছু সাজিয়ে রাখি। তুমি যদি এটাও বলে রাখি, তোমার যদি কেউ যে আমার গত ব্যাচের যেই ব্যাচের ম্যাটেরিয়ালস গুলো যেখানে প্রোভাইড করা আছে, আমি তো এখানে তোমাদের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিছি। এফআরবি ব্যাচের যেই টপার্স লেভেল 1 যেটাকে আমি বানিয়ে দিছি এখন, ওইটা সবগুলা ক্লাস যদি কমপ্লিট করো তুমি নিঃসন্দেহে, এখন পড়াশোনা স্টপ করে দাও, তুমি জাহাঙ্গীরনগরের চান্স পেয়ে যাবে ওইখানকার সব ম্যাটেরিয়ালস কমপ্লিট করলে। বা বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি টপ মেরিটে চান্স পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি বিষয়টা এটাই যে আমি তোমাদের সব গুছাই ম্যাটেরিয়ালস দিতেছি। গুলো কি যে টেলিগ্রামে দাও? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ম্যাটেরিয়ালস গুলো কি টেলিগ্রামে দেওয়া না? হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপগুলোতেই দেখবা যে আমি যখন শুরুতে কিছু ম্যাটেরিয়ালস দিই তারপরে দেওয়া আছে যে গত ব্যাচের গ্রুপের লিঙ্কটা, ওইটাতে জয়েন হও তাইলেই পাবা। ঠিক আছে, দুইটা গ্রুপে দেওয়া আছে, ব্যাচ 1 ব্যাচ 2। আচ্ছা,
এখন যেটা বলতেছি যে তোমাদেরকে আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি, সবকিছু পড়াই দিচ্ছি, তোমরা নিজেরাও জানো যে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। জাস্ট ডেইলি 6 আওয়ার্স অর 8 আওয়ার্স কনসিস্টেন্টলি পড়তে থাকো। তুমি জাহাঙ্গীরনগর, বিউপি, আর ইউসিইউ যে কোনো একটা জায়গায় তুমি টপ করবাই। ঠিক আছে? সো এটাই আর কি। আর ডে টু ডে লাইফে মানুষের কিছু জিনিস মেনটেন করতে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে খাওয়ার দাওয়া ঠিকঠাক ভাবে করবা, লাইফ স্টাইলটা ঠিকঠাক ভাবে মেনটেন করবা। যদিও এই যে মানে অ্যাডমিশন টাইমে অনেক কিছু নিজের উপর ই হয়, যে সাফার করতে হয়। ধরো খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, আবার ধরো যেটা এমনিতে আমাদের মানে লাইফস্টাইল হওয়া উচিত সেটাও মেনটেন করতে পারি না, যেমন সকালে সকাল সকাল ঘুমানো, তারপরে ভোর ভোর উঠে যাওয়া বা ওইরকম একটু দ্রুত উঠা। এটা তো পসিবল হয় না। অ্যাডমিশন টেস্টের এই যে পার্টিকুলার এই টাইমটা তুমি যথেষ্ট ইরেগুলার হও, আমার কোনো প্রবলেম নাই। বাট ফর দ্য মানে গ্রেটার পারপোজ, তোমাকে রাত 3টা পর্যন্ত পড়ো, 4টা পর্যন্ত পড়ো, সমস্যা নেই। ঠিক আছে? এই যে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যদি তুমি এরকম অনিয়ম করে একটু পড়াশোনা ঠিকঠাক ভাবে করো, এটা তোমার শরীরের উপর কোনো এফেক্টই ফেলবে না। আর এমনিতে শরীর এমনিতে অ্যাডাপটিভ, অনেক কিছু এমনিতে অভ্যাসগত ভাবে ওইভাবে আমাদের শরীর মানিয়ে নেয়। তো এটাই আর কি। আবার অনেকের অভ্যাস থাকতে পারে যে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে একদম ভোর ভোর উঠে পড়া। এটা অনেক, আমার গত ব্যাচে এরকম স্টুডেন্ট ছিল যে ক্লাস শেষ করেই ঘুমিয়ে যেত, আবার ফজরের পর পর উঠে আবার পড়াশোনা শুরু করতো। ইনফ্যাক্ট এখানেও তোমাদের ব্যাচে হয়তো অনেক এরকম আছে। তো দ্যাটস ওকে, তোমার অনুযায়ী তুমি পড়বা, তোমার কাছে যেটা কমফোর্টেবল, কিন্তু কনসিস্টেন্টলি। মানে এই যে রেগুলার বেসিসে তোমাকে 8 ঘন্টা 6 ঘন্টা বেসিসে পড়তেই হবে, এর চেয়ে কম সুযোগই নেই। আর হ্যাঁ, তুমি ঘুমাবাও পারফেক্টলি, কেননা ঘুম যদি তোমার বিলো 7 আওয়ার হয়, তাহলে কিন্তু সারাদিনই শরীরটা কেমন জানি ওরকম কি বলে, মনে হয় যে সারাদিনই ঘুমাচ্ছ তুমি, কোনো প্রোডাক্টিভ কাজ হয় না। তো অ্যাটলিস্ট 7 ঘন্টা সবাই ঘুমানোর ট্রাই করবা। আমাকে যদি বলো যে ভাই আপনি কত ঘন্টা ঘুমাইতেন অ্যাডমিশন টাইমে, সো আমি 7 ঘন্টা না, আমি হয়তো 8 ঘন্টাও ঘুমাইছি। আমার 8 ঘন্টা ঘুমের কম হলে আমার ভাল লাগে না। ঠিক আছে? যদিও আমি রাত্রে প্রচুর জাগি, আমার ঘুমের টাইম কখন, আমার ঘুমের টাইম হচ্ছে সকালে। ধরো আমি রাত 3টা 4টার সময় ঘুমাই, আবার উঠি ধরো 10টা 11টার দিকে এরকম। কালকে যেমন শুক্রবার, ওই 12টার আগে আমাকে আর কেউ খুঁজে পাবা না। তো রিয়েলিটি এটাই যে সবার নিজস্ব একটা ইয়ে আছে। এখন ধরো যে এটা আবার মাঝে মধ্যে অনিয়ম হয়, রোববার থেকে ক্লাস থাকে ভার্সিটিতে, তখন 8টার সময় মাঝে মধ্যে ক্লাস থাকে, 10টাও থাকে, 11টাও থাকে, তখন উঠা লাগে। তো ওইটা বাধ্য হয়ে উঠি আর কি, কিছু করার নেই। কিন্তু ভাইয়া, তোমরা, হ্যাঁ। এই যে আপনি যে বললেন রাত্রে পড়লেন পরে সকালে ঘুমাইলেন, আমাদের বাসায় আমি এটা কাউরে বুঝাইতেই পারি না যে আমি না না না, রাত্রে 3টা 4টা পর্যন্ত পড়তে ওই যে পারি। ওই যে মানে কিন্তু বাবা মার এই সকল জ্ঞান এডমিশন টাইমে নিবাই না। তোমার দেয়ালে পিঠ থেকে গেছে ভাই, তোমার বাবা মার তোমার জ্ঞান দেওয়ার দরকার আছে? তুমি চান্স এখন না করলে ভাইয়া তোমার আমি জীবনই শেষ। আমি রাত্রে পড়তে পারি কিন্তু সকালে আমার পড়া ওরকম হয় না। এখন উনারা মনে করে যে আমি মনে হয় সকালে উঠে পড়লেই চান্স পাবো, না চান্স পাবো না। মানে দরজাটা আমার এই ডায়লগ জিনিসটা এটা। আমার সাথেও হয়। আমাকে দরজাটা আজীবন ধরে গেছে আমি রাতের বেলা পড়তেছি, বাট স্টিল আমাকে বলবে সেম রাতের বেলা সেম ঘুমাই যেতে, আমার সকালে ফ্যামিলি উঠা হয় সেম। না, রাতেও পড়া হয় না। হ্যাঁ। তো যারা ধরো ওই অভ্যাস নাই সকালে ওঠার, তারা কি করবে বলি, রাত্রেবেলা দরজাটা আটকে দিয়ে পড়া শুরু করবা। যে যাই বলুক না কেন, কারো কোনো কথা শোনার দরকার নেই, পড়াশোনা করে দেন ঘুমিয়ে যাবা। সকালবেলা আবার নিজে টাইম মতো দরজা খুলে উঠবে, বলবে যে গুড মর্নিং, শেষ। ঠিক আছে? বাবা মা এরকম আমার করলে আব্বু বাসা আরো থেকে বের বলছে হয়ে তোমারও যে হবে। যেতে দেবে না। তুই সকালে উঠে পড়স নাই দেখে তুই চান্স পাস নাই। ও, আমিও শুনছি এই কথা, এখনো শুনি, প্রত্যেক দিন আমার হ্যাঁ বলে। আমার আমি ফ্যামিলি এটা। সকালে উঠতে পারি না। না এগুলো এখন শোনার দরকার নাই। টু সাম এক্সটেন্ট বাবা মা হচ্ছে অনেক প্রোটেক্টিভ। আর এই প্রোটেক্টিভনেসটা অনেক সময় অনেক মানে ধরো তোমাদের লাইফে এরকম অনেক সময় এটা রিয়েলাইজ করবা, যে তুমি যদি একটা কাজ রিস্ক না নাও তুমি তো গেইন করবা না, তাই না? ধরো একটা লটারি, সাপোজ তুমি যদি ওটা কিনো, তোমার বাই চান্স তোমার লাকি ওইটা ছিল, তুমি পাইতা। তো তোমার বাবা মা বলবে কি, না থাক থাক, এই 100 টাকা খরচ করার দরকার নাই, এই দরকার নাই এরকম। বা হচ্ছে তুমি ধরো একটা মানে একটা কাজে ইনভেস্ট করবা, ঠিক আছে, বাবা মা বলবে যে না দরকার নেই, পড়াশোনা করো, এটা ইনভেস্ট করার দরকার নেই, কাজ করো। তো বাবা মা অলওয়েজ প্রোটেক্টিভ। ঠিক আছে? সবকিছু ওভার প্রোটেক্টিভ যেটাকে বলে, যে কিন্তু তারা চায় তাদের। ওনাদের বিহেভিয়ার বহুত খারাপ লাগে ইদানিং। সবকিছু হইলে আমাদের উপর দোষ দেয়, বলে তুই চান্স পাস হুম, নাই, ওরা চান্স পাইছে সমস্যা কি? এই জন্য সব দোষ সমস্যা তোর, কি? এটা ওই যে সেটা। শখকে শক্তিতে পরিণত করতে হবে, তো তোমাকে যদি কেউ খোঁচাই বাট না আমার দেয়, দেওয়াইছে মাত্র 3টা ইউনিভার্সিটিতে, কোনো ঢাবি, কোনো জগন্নাথ আর জাহাঙ্গীরনগর। তাতে সমস্যা নেই। রাজশাহীতে পর্যন্ত দেওয়াই নাই। না এই যে খোঁচা দেওয়া, কেউ কাউকে যখন অপমান করে কথা ভাইয়া বলে, এটা তো আমি তো আরো মোটিভেশন বেশি এডমিশন টাইমে। কথা শুনি, আমাকে তো বলে যে কি হয়েছে গোল্ডেন পে জিপিএ 5 পে, কোথাও তো চান্স হয় না। এত এত গোল্ডেনের কি লাভ, এত জিপিএ 5 এর কি লাভ আমাকে যদি বলে চান্স তুমি দিলে কোথাও না স্কলারশিপ হয়। পাইয়া কি করছো, তোমার স্কলারশিপ ধুয়া ধুয়া পানি খাও। এখন শোনো, আমি বলি এগুলা তো বলবেই, এগুলো যদি নাই শোনো তোমরা, তো ওই যে লাইফে যেটাকে বলে যে একটা
মানে খারাপ লাগার বিষয় বা নিজেকে ওই পর্যন্ত পুশ করার বিষয়টা ফিল করবা না। তো এটাও হ্যাঁ, দরকার। এগুলো এই সেকেন্ড টাইম সময়- দেওয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো ধরো টু সাম এক্সটেন্ট এটা দরকার আছে, আমি এটাকে মানে পজিটিভলি নেওয়ার জন্য বলবো, ধরো এটাকে বাট পজিটিভলি এইগুলার মনে কারণে করো না। মেন্টালি অনেক ট্রমা হয়, লাইক মনের ভিতরে ভয় ঢুকে যায় যে আদৌ আমি চান্স পাবো কিনা, এত কম্পিটিশন, আবার সেকেন্ড টাইম শোনো আমরা। শোনো শোনো শোনো, তোমরা তো এখানে অনেকেই নতুন, তোমাদের বাবা মা তো তোমাদের জন্য খরচ করে তোমাদেরকে লালন পালন করে এত বড় করছে। তো দে ডিজার্ভ অ্যাকচুয়ালি, তারা তোমাদেরকে কিছু কথা শুনবে, এটা তাদের অধিকার আছে। কিন্তু আমারই তো কয়েকদিন পরে তোমরা অপমান শুনতে শুনতে কান্নাকাটি করবা দুই একজন, সিরিয়াসলি বলতেছি। আমি তো এখন পর্যন্ত তোমাদের সাথে খুব স্মুথলি বিহেভ করতেছি, বাট সামনে দেখবা যে আমি অনেক রুড হয়ে গেছি। এটা হওয়াটা স্বাভাবিক। আমার সাথে অনেকের ধরো যখন কথা হয়, আমার মনে পড়ে গত বছর একটা মেয়ে, ও নক দিছিল, ওরা তো আমি ডিরেক্ট অপমান করছি। কই, তোমার জন্য একটা উক্তি সবচেয়ে বড় প্রযোজ্য, সেটা হচ্ছে গিয়ে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা তোমার জন্য প্রযোজ্য। ক্লাসিক কান্না করে দিছে এইটা বলার পরে। ঠিক আছে, মানে বললাম এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই উক্তি তোমার জন্য প্রযোজ্য। আবার আরেকদিন আরেকটা মেয়ে নক করে বলতেছিল যা হচ্ছে মানে, ভাই এরকম এরকম। পরে আমি বলছি তুমি তো চান্সই পাবো না, কি মার্ক পাইছো, চান্সই পাও না কোথাও এরকম। পরে দেখলাম যে রাজশাহীতে টপ করছে, আমাকে স্ক্রিনশট ভাই অপমান করছিলেন না, এই দেখেন রাজশাহীতে ভালো করছি। আমি কি ওইটা না করলে তো চান্স পাইতা না এরকম। তো বিষয়টা ওইটাই যে তোমাদের জন্য অ্যাকচুয়ালি ভালোভাবে বললে তো, আমরা যারা আছি মানুষ হিসেবে, আমরা এটাকে ভালোভাবে বললে আমাদের সেটাকে অনেক নিয়ে নিই, কমফোর্ট জোন হিসেবে নিয়ে নিই। বাট এটা না, তোমাকে কিছু খারাপ জিনিসও মানে কি বলে ডাইজেস্ট করতে হবে। আর তাছাড়া তুমি যদি অ্যাডমিশন টাইমে সেকেন্ড টাইম যখন হয়েই গেছো, এতটুকু পরিমাণে যদি ধৈর্যই না থাকে যে মানুষের কটু কথা তুমি হজম করতে পারো না, তাহলে তুমি অ্যাডমিশন ক্র্যাক করবা কিভাবে? অ্যাডমিশনটা তো একটা বিশাল বিষয়। তুমি যদি ভাবো যে মানে খুব ক্যাজুয়ালি হয়ে যায়, তা কিন্তু না। যে চান্স পায় সে এমনিতেই চান্স পায়। যে চান্স পায় সে পরীক্ষা দেওয়ার আগেই বুঝতে পারে যে না, আমি চান্স পাবো। আমার স্টুডেন্টরা এসে তোমাদেরকে বলে না এই কথাগুলা? তো তুমি যদি জানোই যে তুমি চান্স পাবো, তখন আরেকজন যখন তোমাকে বলবে কোথাও তো চান্স পাইলে না, তখন তো তার কথা শুনে তুমি শুধু হাসবা মনে মনে, যে এবার তো আমার প্রিপারেশন সম্পর্কে আমি জানি, আমি তো চান্স পাবো, দেন দেখাই দিব। তো এইটাই আর কি, কাইন্ডলি সবাই এই খারাপ জিনিস কথাগুলোকেও একটু পজিটিভলি নিবা, আর পড়াশোনাটা কনসিস্টেন্টলি করবা, ডিসিপ্লিনড ওয়েতে। কেউ তোমাদের থামায় রাখতে পারবে না। তো এটাই আর কি। আর তাছাড়া এখন একদম পিক টাইমে চলে আসছো, এখন থেকে সিরিয়াস হইতে হবে। আমি ভাইয়া, যেহেতু একটা কোশ্চেন, হ্যাঁ, আ- উম, আচ্ছা, আমরা যখন ইংলিশ গ্রামার পড়ি, আমরা তো মাস্টার থেকেই পড়ি, তো রাইট, ওইখানে উপরে কিন্তু প্রথমে রুলস দেওয়া থাকে, দেন কোশ্চেন দেওয়া থাকে। হ্যাঁ। রুলসটা পড়ার পর যখন কোশ্চেন সলভ করতে চাই দেখি সব পারতেছি, কিন্তু যখন এক্সামে একসাথে সবগুলো টপিক থেকে কোশ্চেন দেয় তখন না আলাদা আলাদা ভাবে সলভ করতে পারি না। তো আপনি কোনো টেস্ট পেপার কি সাজেশন দিতে পারেন যেটা আমি বাসায় সলভ করলে আর কি পরীক্ষার মতো এক্সপিরিয়েন্স হবে, বা ওইটার সলভ গুলা ব্যাখ্যা করে দেওয়া থাকবে আলাদা আচ্ছা, আমি আনসারে? বুঝছি তোমার বিষয়টা বুঝছি। ধরো যখন আমাদেরকে আগেই উত্তর দেওয়া থাকে, এরপর আমি প্রশ্ন দেখতেছি, তখন তো ওই জিনিসটা আমার কাছে মনে হবে যে আমি খুব পারি, কনফিডেন্স বেড়ে যাবে, এটা স্বাভাবিক। এখন এইটা তোমার, এখন এটাকে নিয়ে অরিড হওয়ার কিছু নাই। যে তুমি যদি এটা ভাবো যে এখন হচ্ছে শুরুতেই তুমি প্র্যাকটিস সেশনে চলে যাবা, তুমি কিভাবে সলভ করতে হয় সেটাকে না শিখে, সেটা এখন করার দরকার নেই। আমি বলবো যে এখন যেভাবে আছে সেভাবেই আগাও। পার্ট 5-এর পরে তখন তুমি নিজেকে পুশ করবা, মানে পার্ট 5 যখন কমপ্লিট হয়ে যাবে না, তারপর থেকে তোমরা নিজেকে পুশ করবা যে না, এখন আমি নিজে সলভ করব, দেন গিয়ে মিলিয়ে দেখবো যে হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত তোমরা ওই লেভেলে নাই, যেটাকে আমি বলবো যে না তুমি আগেই কোশ্চেনে চলে যাবা নিজেকে জাজ করার জন্য। নিজেকে জাজ কখন করে মানুষ? যখন সে অলরেডি প্রিপেয়ার্ড থাকে, যে আমি দেখবো যে আমার প্রিপারেশন কতটুকু। তো এখনো তো তোমাদের প্রিপারেশন ওই লেভেল পর্যন্ত যাই নাই। তো এটা নিয়ে এখন অরিড হয় না, আরো কিছু সময় যাক, তারপর গিয়ে বুঝতে পারবা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক পড়লে ভালো হবে। হ্যাঁ অবশ্যই, কোশ্চেন ব্যাংক তো অ্যানালাইসিস করতে হবে, কিভাবে রুটিন মেনটেন করে আপনি। ও আচ্ছা, আমার ব্যাপারটা, আমি তো খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম ফার্স্ট টাইম, তারপরে সেকেন্ড টাইম দিয়ে বিউপি, দেন জাহাঙ্গীরনগর। তো এখন আমার সময় তো আমি এনাফ টাইম পেয়েছি, আমি তো বাসায় ছিলাম, করোনা পিরিয়ড ছিল না, খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম, হঠাৎ করে শুনি করোনা আসতেছে, পরে বাড়িতে চলে আসছি। দেন হচ্ছে গিয়ে তোমার কি বলে, মানে ভাবলাম যে কি করব, সেকেন্ড টাইম দিব, খুলনা ভালো লাগতেছিল না, আমি ঢাকাতে পড়ছি ইন্টারমিডিয়েট বিএফ শাইন থেকে। দেন হচ্ছে আমি ট্রাই করলাম যে না, সেকেন্ড টাইম দিই, অপশন ছিল হাতে দুইটা। কারণ অলরেডি যেহেতু খুলনা ভার্সিটিতে আছি একটা ভালো সাবজেক্টে, আমাকে হয় জাহাঙ্গীরনগর আসতে হবে, না হলে বিউপিতে আসতে হবে, এই দুইটাই ঢাকার মধ্যে সেকেন্ড টাইম অফার করতেছে। তো পরে ওইটার জন্য প্রিপারেশন নেওয়া। আর জাহাঙ্গীরনগরের সিলেবাস দেখে মনে হলো যে এটার জন্য বিসিএস কভার করতে হবে।
আর তখন আমার সময় তো ভালো মেন্টর বা ভালো কোনো গাইড ছিল না। আমি দেখলাম যে কিছু কোচিং পড়ায় জাহাঙ্গীরনগরের জন্য, বিউপির জন্য, এদেরকে আমি নিজেই পড়াইতে পারবো, এদের থেকে বেটার পড়াইতে পারবো। পরে ওখানে আর আমি অ্যাডমিট হইনি। আমি রাদার বিসিএস এর একটা কোর্স করলাম, কমপ্লিট করলাম পুরোটা। আদার্স অনেকগুলো বই কালেক্ট করলাম, রেফারেন্স বই, কোন কোন জায়গাতে কি পড়তে হবে। আমার জিকের জন্যই বই ছিল 10-15টার উপরে। ঠিক আছে, ছোট বই, ইংলিশ ভার্সন বই ছিল কয়েকটা, বাংলা ভার্সন ছিল, বিসিএস এর বই ছিল, মানে অ্যাডমিশন, জব, তারপর তোমার ওই যে ইংলিশ ভার্সন, সবকিছু মিলে অনেকগুলো বই ছিল আমার। বাংলা, ইংলিশ, জিকে, আমার কাছে মাস্টার, কম্পিটিটিভ এক্সাম সব বই ছিল। ঠিক আছে। তো এই জন্য আর কি মনে করো যে ওভারঅল সবকিছু কমপ্লিট করতে পারছি, কারণ বাসায় ছিলাম, আম্মুর হাতে রান্না খাইতাম। আর আম্মুরে কয়দিন পর পর গিয়ে বলতাম যে 2,500 টাকা দাও, 2,000 টাকা দাও, বই আসতেছে, বই কিনবো। বলছে মানে তুই তো ওইখানে কখনো আসিস, 1 বছর নষ্ট করে প্রিপারেশন নেওয়ার দরকার কি? কিন্তু আমি বললাম, আরে আমি টপ করবো, এখানে ব্লাস্ট করতে হবে, তো কোথাও টপ না করলে তো কিছু করতে পারবো না। তো এই শুনতো না কথা, কিন্তু ওইভাবে কনভিন্স করে নিতাম। বাবা মার কাছে বইয়ের জন্য টাকা চাইলে কোনোদিন না করে, জীবনেও না। এই যে এখন বলতেছি একটা বাইক কিনবো, টাকা দাও 5 লাখ, R15 কিনবো, ডিরেক্ট না, কই দরকার নাই, কোনো দরকার নেই, এরকম জীবন ওইটাই দিব না বাইকের জন্য, বুঝছো? কিন্তু বইটার ব্যাপারে কখনোই না করেন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। ভাইয়া হ্যাঁ, ভোকাবুলারির জন্য কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি যেটা আপনি বলেছেন ওইটা কিনবো নাকি সাইফুডস এর ভোকাবুলারি কিনবো? আমি খুবই কনফিউজড, মানে আমি কোনটা না না না, কিনবো? সাইফুডস এর যেটা, ওইটা অ্যাকচুয়ালি আমার কাছে মানে গুছানো মনে হয় না। কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি অনেক গুছানো। তোমরা কেউ কিনছো? কিনার তো কথা অনেকেই। হ্যাঁ ভাইয়া, ওই হ্যাঁ, যে আপনাকে মাস্টার একবার করি। দেখাইছিলাম দারাজ থেকে। হ্যাঁ, সরি, ওইটা 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 রকমারি থেকে গুছানো আছে। কিনলাম। এমিনেন্টেরটাও কিনতে পারো, আরেকটা মেবি নতুন বেরিয়েছে, ওই যে কার লেখা, ইউসুফ না কি আলী, হ্যাঁ ইউসুফ আলী মেবি ওনারটাও আছে, যেটাই যেটাই কেনো আর কি। এনিওয়ে, ভাই আর একটা সমস্যা হয় যে ভাই, যখন ইংলিশ পড়ি না আমরা সলভ করি, সলভ করার সময় ভাই ওই যে গাট ফিলিং এর উপর বিশ্বাস রাখার একটা বেশি হয়ে যায় যে এটা হবে মনে হচ্ছে, এটা রুলস আছে না, বাট ওই মনে হচ্ছে না এটা না হবে না না ওটা। না, এইটা করা যাবে এই না। আমি জিনিসটা কিন্তু তোমাদেরকে এখানে আমার একটা লাইফের এক্সপিরিয়েন্স বলি। আমি যখন ফার্স্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, আমি তো সায়েন্সের তখন প্রিপারেশন ছিল, আমার এই ইউনিটে আমার 15টার মধ্যে 14টা হয়। আমি কিন্তু দাগাই 14টা। আমার মনে পড়ে যে এই ইউনিটে ইংলিশ দাগাইছিলাম, মানে অল্টারনেটিভ হিসেবে ম্যাথের, তখন 15টা এমসিকিউ ছিল, আমার 14টা হয়। এমন যখন রেজাল্ট দেয় দেখি আমি 14তে 14 পাইছি। আমি তো খুব কনফিডেন্ট, মানে ইংলিশ আমার দ্বারা কোনো বিষয় না। এরপরে আরেকটা পরীক্ষাতে আমার মনে পড়ে যে সেখানে আমি পাই, মানে কত পাই যেন, মেবি 7 না 8 পাই। তখন আমার মাথায় আসে যে আমার প্রবলেম কি হলো, এর আগের পরীক্ষায় 15টা এমসিকিউর মধ্যে আমি 14টা দাগেছি, আমি 14টাই মার্কই পাইছি, আমার সবগুলো হইলো। এখানে এসে আমি 6-7 পাইতেছি, কি হলো, মানে হোয়াটস রং উইথ মি? তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার ইংলিশে আমি এমনিতেই বাই ডিফল্ট ভালো ছিলাম, এই কারণে আমি ওই জিনিসগুলো আমি উইদাউট রুলস না জেনে, আমার কাছে মনে হইতো যে এটাই উত্তর হবে, আমি ওইভাবে দাগেছি, আমার হয়ে গেছে, ভালো হয়েছে। ইনফ্যাক্ট এখনো বা তখন অব্দি আমি এমনিতে যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে ওইটাই হইতো আমার সাথে। কিন্তু আমি রিয়েলাইজ করলাম পরবর্তীতে যে না, সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, কারণ টিচাররা যদি একটুখানি কনফিউজ করার ট্রাই করে, রুলসের মধ্যে একটু মানে ভিন্নতা আনার ট্রাই করে, তখনই আমি আটকে যাব। অনেক সময় এরকম হয় যে সুর মিলতেছে এটার সাথে, কিন্তু অ্যান্সার হয় আরেকটা, ব্যতিক্রম থাকে না, এক্সেপশন। তো ওই জি জায়গাটা থেকে ভাইয়া। আমি রিয়েলাইজ করলাম যে যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তখন তোমাকে কনফিডেন্ট হয়ে যে অ্যাকুরেট অ্যান্সার এটা এইভাবে দাগাইতে হবে। তুমি সুর মিলতেছে, মনে হচ্ছে দেখতে সুন্দর, এই অপশনটা ওইভাবে দাগাইলে হবে না। তুমি যতই ভালো হও না কেন, ইংলিশে হোক বা ম্যাথে হোক কি হোক, তোমার মন বলতেছে এটা অ্যান্সার, ওইভাবে না। তোমাকে কনফিডেন্ট হইতে হবে যে দিস ইজ দ্য মানে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের কারণে এই এমসিকিউর মধ্যে এই অপশনটাই কারেক্ট, বাকি 3টা ইনকারেক্ট। তোমাকে সেই রুলসটা রিমাইন্ড করতে হবে, কোশ্চেনটা দেখলেই যেন তোমার মাথায় চলে আসে এটা এই রুলস থেকে আসছে, এই কারণে এটা হয়েছে। তাই লিগে তোমার মনে বুঝতে হবে যে তোমার প্রিপারেশন ভালো। তো এটার জন্য ওই লেভেল পর্যন্ত পুশ করতে হবে, আরো পড়তে হবে। তো ঠিক আছে, যাদের এই প্রবলেম আছে বি কেয়ারফুল, এটাকে সলভ করে ফেলো। জাহাঙ্গীরনগরের টিচাররা প্রচুর মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, খুবই সাইকোলজিক্যালি কোশ্চেন করে। তোমার কাছে মনে হবে অপশন এটা, দেখবো অ্যান্সার আরেকটা, এটাই আর কি।